চলতি সপ্তাহে শেখ হাসিনা সহ অন্তত ১২ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করতে যাচ্ছে দুদক। সৈয়দপুর, যশোর ও রাজশাহী বিমানবন্দরের রানওয়ে উন্নয়নের নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা হবে এই মামলা। অনুসন্ধানের অংশ হিসেবে এরই মধ্যে শনিবার সাবেক বিমান সচিব মোকাম্মেল হোসেনের বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি দল। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ৭ বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে ৩টি উন্নয়ন প্রকল্পের নামে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৮ জনকে আসামি করে ৩টি মামলা করেছে সংস্থাটি। এছাড়া সৈয়দপুর, যশোর ও রাজশাহী বিমানবন্দরে রানওয়ে উন্নয়নের দুর্নীতির অনুসন্ধানে ৫ মে একটি চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়। ৮ মে তাদের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদানের অনুরোধ করা হয়। তলব করা ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনা পলাতক, কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে দুদকের। দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। সাবেক দুদক কমিশনার আসিয়া খাতুনের স্বামী সাবেক বিমান সচিব মোকাম্মেল হককে শনিবার তার বাসায় জিজ্ঞাসাবাদ করে দুদকের ৩ সদস্যের দল। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন মনে করে অনুসন্ধানকারী টিম তাদের হাজির হওয়ার জন্য পত্র প্রেরণ করেছেন। দুদক সূত্র জানায়, রানওয়ে নির্মাণে দুর্নীতির অনুসন্ধান প্রায় শেষ। এ বিষয়ে শেখ হাসিনা সহ অন্তত ১২ জনের বিরুদ্ধে চলতি সপ্তাহে মামলা হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার সময় ৩ মাস বাড়ল। জমার নতুন তারিখ ১২ আগস্ট। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। শেখ হাসিনা সহ ৯ আসামির ৫ জনই পলাতক। এরা হলেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। ফলেই আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁওয়ে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন ভবনে তিনি বলেন, এই মুহূর্তে প্রজ্ঞাপনের অপেক্ষায় এসি। গণমাধ্যমের তথ্য শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে না, প্রজ্ঞাপন হলেই সিদ্ধান্ত নেবে কমিশন। পুরো বিষয়টিতে তারা অবগত বলেও জানান সিইসি। এর আগে শনিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির মুখে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সংগঠনটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নিবন্ধন বাতিল হলে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবে আওয়ামী লীগ। সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা, আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। এ বিষয়ে আরো জানাতে আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনে বৈঠক হয়েছে এবং তারপরে কিন্তু সিএসি ব্রিফও করেছেন, আপনি সেখানে উপস্থিত ছিলেন, জানাবেন বিস্তারিত। দেখেন, গত শনিবার সরকার আওয়ামী লীগের যে রাজনীতি কার্যক্রম সেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে যে গেজেট বা প্রজ্ঞাপন বা কাগজপত্র সেটি কিন্তু এখনো প্রকাশ হয়নি, যে কারণে নির্বাচন কমিশন গতকাল থেকে বলছে এবং আজকে সিইসি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তখনও একই কথা বলেছেন যে তারা আসলে গেজেটের অপেক্ষায় আছেন। গেজেট না হলে আসলে তারা সিদ্ধান্ত নিতে পারছে না, কেননা কোনো রাজনৈতিক দল নিবন্ধন বাতিলের যে ধারাগুলো আছে বা যে শর্তগুলো আছে সেই শর্তের মধ্যে অন্যতম একটি জায়গাই হচ্ছে সরকার যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সেই ক্ষেত্রে নিষিদ্ধের কারণে নির্বাচন কমিশন সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারবে। তবে স্পষ্ট করে আসলে এই জায়গাটি নেই যে রাজনৈতিক কার্যক্রম
যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় সেক্ষেত্রে কি হবে, সেই কারণে আসলে নির্বাচন কমিশন আসলে অপেক্ষা করছে যে গেজেটের জন্য, গেজেটের ভাষা কি আছে সেইটি দেখে আসলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে। আসলে দুটি কারণে বা দুটি উপায়ে আসলে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা যায়। একটি হচ্ছে আইনের মাধ্যমে, সেটি আরপিওতে আছে, অন্যটি হচ্ছে আদালতের রায়ের কারণে বা আদালত যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে। সেটির কিন্তু নজির আমরা দেখেছিলাম 2018 সালে জামাত ইসলামের যে নিবন্ধন সেটি বাতিল করা হয়। এখন পর্যন্ত যে বিষয়টি দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের যে নিবন্ধন, সেই নিবন্ধনটি স্থগিত করা হবে না পুরোপুরি বাতিল করা হবে, সেটির জন্য আসলে গেজেটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে 2009 সালে যখন রাজনৈতিক দলগুলো নিবন্ধন প্রথা চালু করা হয় বা আরপিওতে যখন যুক্ত করা হয়, তখন এরপরেই কিন্তু আসলে কোনো দল যদি প্রতীক নিয়ে নির্বাচন করতে চায় এবং দলের ব্যানারে নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। যে কারণে কোনো কারণে বা আজকে ধারণা করছি আজকেই গেজেটটি প্রকাশ হবে। গেজেট প্রকাশ হওয়ার পর যদি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কিংবা স্থগিত করা হবে, সেক্ষেত্রে কিন্তু আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু নৌকা প্রতীক নিয়ে বা দলীয়ভাবে কিন্তু নির্বাচন করতে আওয়ামী লীগ পারবে না, এটি স্পষ্টভাবেই আরপিওতে আছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে আসলে গেজেটের যে ভাষা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে নিবন্ধন স্থগিত বা বাতিল করা হবে কিনা সেটিও কিন্তু গেজেটের উপর নির্ভর করছে। তবে ধারণা করছি যে আজকেই গেজেটটি হবে, তারপরে হয়তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে। হাসান আমাদেরকে জানাচ্ছিলেন আগারগাঁও থেকে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আড়ালে সাজানো নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল, আমার সরকার বলে কিছু জানি না। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছু জানি না। আমার খুব সন্দেহ হচ্ছে আরো জানে কি কি ঘটতেছে। নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? ৭১-এর মুক্তিযুদ্ধে গণহত্যার সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগী হওয়ারও আহ্বান দলটির। সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে একথা বলা হয়। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে এনসিপির অবস্থান জানাতে দলটির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো। এতে বলা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে একটি পক্ষ দলীয় এবং বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে, যা জুলাই পরবর্তী সময়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বাধা তৈরি করছে। বিবৃতিতে বলা হয়, এনসিপির কেউ আপত্তিকর কোনো স্লোগান দেয়নি। আপত্তিকর স্লোগানের দায় সংশ্লিষ্ট পক্ষকেই নিতে হবে। জাতীয় সঙ্গীতের সময় একটি পক্ষ আপত্তি জানালেও দৃঢ়তার সাথে তা পরিবেশন করেন এনসিপির সদস্যরা। এনসিপি সদস্যদের বক্তৃতা ও স্লোগানে 1947, ৭১ এবং 2024-এর ঐতিহাসিক সংগ্রামের প্রতিফলন ছিল বলেও দাবি করে দলটি। ভবিষ্যতে সব দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান তাদের। বিডিআরের বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন হত্যা মামলার খালাস পাওয়া আরও 40 জওয়ান। সোমবার জামিনের এই আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া। এর আগে থেকেই একই মামলায় জামিন মুক্তি পেয়েছিলেন 178 জন। আদেশের পর আদালত প্রাঙ্গণে জামিনপ্রাপ্তদের স্বজনেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, খালাস পাওয়ার পর দীর্ঘদিন কারাগারে আটকে থাকায় আইনি প্রক্রিয়ায় মানবিক দিক বিবেচনায় 40 জনকে জামিন দেওয়া হয়েছে। জামিনপ্রাপ্তরা যে কোনো সময় মুক্তি পেতে পারেন বলে জানান আইনজীবী। বিডিআরের বিস্ফোরক মামলায় এখন পর্যন্ত 287 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচার প্রার্থী আসামিদের পক্ষে জামিনের দরখাস্ত ছিল, যেটা আদেশের জন্য ছিল, এবং মাননীয় আদালত আজকে 40 জন আসামি যারা এই দরখাস্তের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তাদেরকে জামিন মঞ্জুর করেছেন। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। চলতি অর্থ বছরে রেমিটেন্স এসেছে রেকর্ড $25.27 বিলিয়ন, জানালো বাংলাদেশ ব্যাংক। আরও বৃদ্ধির আশা।
চট্টগ্রাম ঢাকা পাইপলাইনে বাণিজ্যিক জ্বালানি তেল পরিবহন শুরু জুনের প্রথম সপ্তাহে, বছরের সাশ্রয় 236 কোটি টাকা। স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ও জবাবদিহির প্রকট অভাব, যা দূর না হলে চিকিৎসক এবং নার্স সহ জনবল যতই নিয়োগ হোক কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যাবে না, বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা সবাই বোঝে, এজন্য একে অপরকে দোষারোপ করে, কিন্তু এভাবে সমাধান মিলবে না। দেশের সাধ্যের মধ্যে যা কিছু আছে সেই সক্ষমতার সঠিক ব্যবহার হলে বিরাট পরিবর্তন সম্ভব বলে উল্লেখ করেন তিনি। এজন্য স্বাস্থ্য খাতে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তার সরকারের সময়ে দেশের ভেতর এমন সব কর্মকাণ্ড হয়েছে যা আরও হাজার বছরে হবে কিনা সন্দেহ। স্বাস্থ্যসেবায় কোনো কাঠামো লাগে না উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য খাত নিয়ে কোনো রাজনীতি নেই। বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানেই শেষ। আমরা যারা আছি, আমরা যা করি তাই বাংলাদেশের স্বাস্থ্যসেবা। আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে, আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে। নির্ভর করবে আমরা কি করলাম সেটার উপর। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 21 মে। প্রথম দিন দেয়া হবে 31 মে টিকিট। আগাম টিকিট বিক্রি করা হবে 6 জুন পর্যন্ত। দুপুরে বিদ্যুৎ ভবনে ঈদযাত্রা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা জানান রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। উপদেষ্টা জানান, 21 মে থেকে প্রতিদিন পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল 8টা থেকে, আর পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর 2টা থেকে। ঈদ উপলক্ষে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। 2 ও 3 জুন চলবে কোরবানির পশু বহনকারী 3টি ট্রেন। এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। একজন ব্যক্তি একবার সর্বোচ্চ 4টি অগ্রিম টিকিট কাটতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। ট্রেন চলাচলের দিন আসনের অতিরিক্ত 25% দাঁড়িয়ে ভ্রমণের জন্য টিকিট বিক্রি করা হবে। এসব টিকিট অনলাইনে নয়, স্টেশনের কাউন্টার থেকে কাটতে হবে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইন প্রবণতার পরিপ্রেক্ষিতে ফেনী সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ফুলগাজীর খাজুরিয়া, পরশুরামের নিজ কালিকপুর এবং ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সহ বিভিন্ন সীমান্তে সকাল থেকে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিজিবি 4 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, জেলার 126 কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবি, স্থানীয় প্রশাসন এবং পুলিশের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। এখন পর্যন্ত এই সীমান্তে কোনো পুশ ইন হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টহল জোরদার থাকবে বলেও জানান তিনি। সীমান্তের বিভিন্ন অঞ্চলে কিছু পুশিনের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে সীমান্তের যেন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই আমরা আসলে আমাদের টহল কার্যক্রম, গোয়েন্দা তৎপরতা, জনসচেতনতা বৃদ্ধি করেছি। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়িয়া এলাকা দিয়ে ভারতের বিএসএফ এর পুশ ইন করা 78 জনকে পুলিশে দিয়েছে কোস্টগার্ড। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের শ্যামনগর থানায় নেওয়া হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, অনুপ্রবেশকারীদের মধ্যে 75 জন বাংলাদেশি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে তাদের। বাকি 3 ভারতীয়র বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে কোস্টগার্ড। তাদের আদালতে তোলার কথা রয়েছে। 8 মে সন্ধ্যায় সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকার একটি চরে ফেলে রেখে যায় বিএসএফ। পরে বন বিভাগের টহল ফাঁড়িতে পৌঁছান তারা। জিজ্ঞাসাবাদ শেষে রোববার মোংলা কোস্টগার্ড অফিসে নেওয়া হয় তাদের। সারা দেশে তাপ প্রবাহ কমতে শুরু করেছে। আগামী 10 দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা লঘুচাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বেশ কিছু এলাকার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এবং কিছু ক্ষেত্রে 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সময়ে বজ্রপাত হলে ঘরে অবস্থান করা সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামীকাল থেকে এবং তারপরের দিন থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এই বজ্র বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করবে। টানা তাপদাহের পর কয়েক জেলায় সামান্য বৃষ্টি হয়, জনজীবনে ফিরেছে স্বস্তি। কিশোরগঞ্জে গতকাল বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির মাঝেও বজ্রপাতের কারণে দেখা দিয়েছে আতঙ্ক। গতকাল জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে 3 কৃষক সহ 4 জনের। এদিকে সকালে হবিগঞ্জের লাখাইয়ে বজ্রপাতে মারা গেছেন আলী আসগর নামে একজন। এছাড়া নওগাঁয় 5 দিন ধরে তীব্র তাপদাহের পর রোববার রাতে সামান্য বৃষ্টি হয়। আজও সকাল থেকে আকাশ মেঘলা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 3 দিন তাপপ্রবাহের পর রাতে বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমায় ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত হয়ে উঠেছে কৃষক। রাজশাহীতে সকাল থেকে মেঘলা আবহাওয়া। জেলায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.8 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হওয়ার কারণে আকাশটা নরমাল এবং আবহাওয়াটা একটু ঠান্ডা। রাত্রে একটু পানিটা হওয়াতে একটু আজকে ভালো লাগছে। আমাদের ভর্তি করে ছেলেবেলার ধান কাটছে। এ বিষয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, তীব্র তাপদাহের পর দেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু বৃষ্টি হয়েছে এবং স্বস্তি ফিরেছে জনজীবনে। ব্রাহ্মণবাড়িয়াতে আবহাওয়া কিরকম এবং সেখানে পরিস্থিতি কি? জি, আপনি কালকে বিকেল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং রাতভরি এখানে বৃষ্টিপাত হয়েছে এবং আজকেও সকালে এখানে বৃষ্টিপাত ছিল, দুপুর পর্যন্ত এখানে বৃষ্টিপাত হয়েছে। তো গতকালকের এই বৃষ্টিপাত শুরুর পরে বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে 5 জন মারা গেছেন, এর মধ্যে আখাউড়া এবং নাসিরনগরে এই 5 জনের মৃত্যু হয়েছে এবং গত 1 মাসে ব্রাহ্মণবাড়িয়ায় 8 জন বজ্রপাতে মারা গিয়েছেন এবং আহত হয়েছেন 2 জন। তো এমনি অবস্থায় এখানে যে আমি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এখানে মোবাইল নেটওয়ার্কের এই বিস্তৃতির কারণে আসলে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা বেশি হচ্ছে বলে তিনি ধারণা করছেন এবং এই ব্যাপারে ওনারা সচেতন করতে চাইছেন এইভাবে যে যাতে এই আকাশ মেঘাচ্ছন্ন বা এরকম বজ্রপাতের সময় যারা বাইরে না থাকেন সেটি তারা বলতে চাইছে। ধন্যবাদ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।